নমস্কার। পশ্চিমবঙ্গে এসআইআর এর ঘোষণা করল নির্বাচন কমিশন এবং সেই সঙ্গে সঙ্গে উঠে এলো একগুচ্ছ প্রশ্ন। ১ নম্বর প্রশ্ন, ম্যাপিং ও ম্যাচিং কি? ২ নম্বর প্রশ্ন, ম্যাচিংয়ের নাম না থাকার মানে কি? ৩ নম্বর প্রশ্ন, ম্যাচিংয়ের নাম না থাকলে কি করব? ৪ নম্বর প্রশ্ন, নাম তুলতে হলে কার কি ডকুমেন্ট লাগবে এখন? আর ৫ এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কি পদ্ধতিতে এসআইআর হবে এবং তাতে আমাদের ভোটারদের কি করতে হবে? এই প্রশ্নগুলো এবং এর বাইরেও আরও প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি আপনাদের দিয়েছি। মন দিয়ে ভিডিওটা দেখে নিন এবং নিশ্চিন্ত থাকুন। এসআইআর সংক্রান্ত সমস্ত আপডেট এই চ্যানেলে আমি আপনাদের দেব। যথাসময়ে সেই ভিডিওগুলো আসবে। আপনাদের বিভ্রান্ত হয়ে 50টা ভিডিও দেখতে হবে না। তাহলে চলুন শুরু করা যাক। আমি জানি আপনারা এসআইআর নিয়ে অনেক প্রশ্ন আমাকে করেছেন, কিন্তু যতক্ষণ না এসআইআর ঘোষণা হচ্ছে, ইলেকশন কমিশন যতক্ষণ না অফিসিয়ালি সব কিছু জানাচ্ছে, ততক্ষণ শুধুমাত্র এই ২-৪ হাজার ভিউ পাওয়ার জন্য উল্টোপাল্টা ভিডিও বানিয়ে বা একই কথা বারবার বলে লাভ আছে কি? আপনাদের শুধু শুধু সময় নষ্ট হতো আর আপনারাও বিভ্রান্ত হয়ে যেতেন। কিন্তু এখন যখন এসআইআর ঘোষণা হয়েছে, তখন সমস্ত আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। শুধু তাই নয়, আমি নিয়মিত আপনাদের প্রশ্নের উত্তরও দেব এই ভিডিওর মাধ্যমে। শুধু একটাই অনুরোধ, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে আপডেট এবং প্রশ্নের উত্তরগুলো মিস না হয়ে যায়। আর নিশ্চিন্ত থাকুন। তাহলে চলুন ফিরি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন, ম্যাপিং ও ম্যাচিং কি? ইউটিউবে নানাজন নানা রকম কথা বলেছেন, কিন্তু অ্যাকচুয়ালি ম্যাপিং ও ম্যাচিংটা যদি না বুঝতে পারেন আপনারা, যেটা ইউটিউবে কোথাও বোঝানো হয়নি কোনো ভিডিওতে, সেটা যদি সঠিকভাবে না বুঝতে পারেন, তাহলে পরে তো এসআইআর ব্যাপারটাই বুঝতে পারবেন না এবং কি করতে হবে সেটাও ঠিক করে বোঝা যাবে না। তাহলে এই প্রশ্নটার উত্তর আমরা ডিটেলে একটু দেখে নিই। ম্যাপিং আর ম্যাচিং এগুলো কি বস্তু? ঠিক আছে, এটার জন্য আমরা এর পরে একটা স্লাইড নিয়ে নিয়েছি। দেখুন, এই স্লাইডে ধরে নেওয়া যাক আমার এসআইআর হবে, আমার নাম হচ্ছে এ, আমার নাম হচ্ছে এ। এখন ম্যাপিং আর ম্যাচিংটা কি না, প্রথমে এবার এই এর নাম ধরে নেওয়া যাক 2025-এর লিস্টে আছে। 2025 অর্থাৎ এখনকার যে ইলেকটোরাল রোল, সেই ইলেকটোরাল রোলে এর নাম আছে, এ আছে। এখন ইলেকশন কমিশন ম্যাপিং করে দেখতে চাইছে যে এর নাম কি 2002-এর ভোটার তালিকাতেও আছে। যদি থাকে, তার মানে ম্যাপিং করে ম্যাচ করলো, মানে ম্যাচিং হলো, অর্থাৎ 2002-এর ভোটার তালিকাতেও এর নাম আছে। তাহলে এই এ তার মানে ভ্যালিড, অর্থাৎ তার নাম প্রেজেন্ট ইলেকটোরাল রোলে ম্যাপিং অ্যান্ড ম্যাচিং লিস্টে তুলে দেওয়া হবে। বোঝা গেল? এইবার ধরুন এর নাম 2025-এর ইলেকটোরাল রোলে আছে, কিন্তু 2002-এ এবার ইলেকটোরাল রোলে যখন ম্যাপিং করা হলো, তখন দেখা গেল যে এখানে ম্যাচিং হলো না, অর্থাৎ 2002-এ তার নাম নেই। তখন কি হবে? তখন ইলেকশন কমিশন ফার্দার ম্যাপিং করবে। কার সঙ্গে ম্যাপিং করবে? এবারে এই এর বাবাকে দেখা হবে যে এর বাবাকে ছিল, ধরা যাক এর বাবার নাম হচ্ছে বি। এখন দেখা হবে যে বি এর নাম, অর্থাৎ এই এর যে বাবা বি, এই বি এর নাম কি 2002-এর ভোটার লিস্টে ছিল? ধরে নেওয়া যাক যে এর নাম, এই বি এর নাম 2002-এর ভোটার লিস্টে পাওয়া গেল। তাহলে বি এর নাম যদি 2002-এর ভোটার লিস্টে পাওয়া যায়, তার মানে ম্যাপিংয়ের মাধ্যমে, অর্থাৎ এর বাবাকে ম্যাপ করা হলো, ম্যাপ করে দেখা গেল হ্যাঁ ম্যাচ করছে, তাহলে পরে এ ভ্যালিড, অর্থাৎ ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ে একে পাওয়া গেছে। কিন্তু যদি বি এর নাম যদি 2002-এর ভোটার লিস্টে না থাকে,
তাহলে কিন্তু এর নামের ম্যাচিং হলো না। এইটা হচ্ছে ম্যাপিং অ্যান্ড ম্যাচিং। এবার যদি তখন 2002-এ দেখা গেল যে এর বাবা বি এর নামও নেই, তখন ইলেকশন কমিশন ফার্দার ম্যাপিং করেছে, বলেছে আচ্ছা ঠিক আছে, বাবাকে পাওয়া যাচ্ছে না, দাদুকে দেখি, দাদুকে পাওয়া যায় কিনা, বা ঠাকুরদাকে, বা এখানে বাবার ক্ষেত্রে বাবার জায়গায় মাও হতে পারে, অর্থাৎ বাবা বা মাকে ম্যাচিং করানো হলো, সেখানে যদি পাওয়া গেল তাহলে এ ভ্যালিড হয়ে গেল। কিন্তু যদি সেখানেও না পাওয়া যায় তাহলে ফার্দার ম্যাপিং হবে। ম্যাপিং হয়ে আমরা কোথায় যাব? দাদুতে, অর্থাৎ এর দাদু। এবার দাদুর নাম কি 2002-এর ভোটার লিস্টে আছে? যদি থাকে তাহলে আবার এ তাহলে ভ্যালিড, তাহলে ম্যাচিং হয়েছে। আর যদি এই দাদুর নামও 2002-এর ভোটার লিস্টে না থাকে তাহলে আবার এর নাম ম্যাচিং হলো না। অর্থাৎ ম্যাপিং করে দেখা হচ্ছে যে এর নাম 2002-এর যদি লিস্টে না থাকে তাহলে তার বাবার নাম কি আছে, তার দাদুর নাম কি আছে, আর এগুলো থাকতেই হবে। কারণ 2002-এ যাদের নাম ছিল, ইলেকশন কমিশন বলছে এই 2002-এর নাম ইলেকট্রাল লিস্টে নাম থাকা মানে তাকে আমরা ধরে নিচ্ছি যে সে ভারতের নাগরিক। তাহলে তার যে উত্তর পুরুষ, অর্থাৎ তার সন্তান, সন্তানের সন্তান, অর্থাৎ ছেলে মেয়ে নাতি পুতি, এরা নাতি নাতনি, এরা ভারতের নাগরিক যদি 2002-এর ভোটার লিস্টে তার পূর্বপুরুষদের পাওয়া যায়। এই প্রসেসটা কি বলা হচ্ছে? ম্যাপিং অ্যান্ড ম্যাচিং। ম্যাপ করা হচ্ছে, ম্যাচ হলে ম্যাচিং হয়ে গেল, তাহলে ম্যাচিং রোলে তার নামকে তুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ এর বংশ পরম্পরায় এরা ভারতবর্ষে রয়েছে, এরা ভারতবর্ষের নাগরিক, 2002-এ তার বাবা বা দাদু কেউ না কেউ ছিল, সুতরাং তাকে, তার ব্যাপারে আমরা নিঃসন্দেহ হতে পারব। তাহলে এই হচ্ছে বেসিক্যালি ম্যাচিং অ্যান্ড ম্যাপিং এর প্রসেস। এবার এই প্রসেসে যদি এ ভ্যালিড হয়ে গেল, অর্থাৎ এ যদি ভ্যালিড হয়ে গেল তাহলে তার ম্যাচ হলো, আর যদি ভ্যালিড হলো না তাহলে তার ম্যাচিং হলো না। এই ম্যাপিং আর ম্যাচিং এর প্রসেসটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় একটু রিওয়াইন্ড করে আবার দেখে নিন, তাহলে একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে। ম্যাপিং আর ম্যাচিং এর মানে হচ্ছে ম্যাপ করা হবে যে তার পূর্বপুরুষরা, যদি তার নাম 2002-এর ভোটার লিস্টে না থেকে থাকে তাহলে তার পূর্বপুরুষদের নাম ছিল কিনা, দ্যাট ইজ কল্ড ম্যাপিং। যদি থাকে তাহলে হলো ম্যাচিং। ম্যাচিং ডান। অর্থাৎ তাহলে একে নিয়ে, অর্থাৎ এই একে নিয়ে আর কোনো সন্দেহ রইল না। তাহলে এবার প্রশ্ন হলো, যদি এটা না থাকে, 2 নম্বর প্রশ্ন, ম্যাচিংয়ের নাম না থাকার মানে কি? ম্যাপিং আর ম্যাচিং যদি আপনারা বুঝে গিয়ে থাকেন তাহলে এই প্রশ্নের উত্তর গোদা বাংলায় হচ্ছে ম্যাপিং অ্যান্ড ম্যাচিং। অর্থাৎ ম্যাচিংয়ে যদি নাম না থাকবে তাহলে তার মানে হচ্ছে বংশ খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ ওই যে এ যাকে নিয়ে আমরা আলোচনা করছি, সেই এ কোত্থেকে এলো? তার বাবার নাম নেই, তার দাদুর নাম নেই, তাহলে সে আসলো কোত্থেকে? সে কি ধপ করে আকাশ থেকে পড়েছে? অর্থাৎ এই এর যদি ম্যাচিংয়ে নাম না থাকার মানে হচ্ছে তার বংশ খুঁজে পাওয়া যাচ্ছে না। 2002-এর নাম থাকলে তো প্রবলেমই নেই, কিন্তু 2002-এ যদি নাম না থেকে থাকে, অর্থাৎ আগের SIR-এ যদি নাম না থেকে থাকে, তাহলে এই ম্যাচিংয়ে বা ম্যাপিংয়ে নাম যদি না পাওয়া যায় তার অর্থ হচ্ছে তার বংশ পরম্পরা খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কোত্থেকে এলো এটা বোঝা যাচ্ছে না। হয়তো সে এসছে, কাগজপত্র আছে, আধার আছে, প্যান আছে, ভোটার আইডিও আছে, কিন্তু সে আসলো কোত্থেকে? এইটাই হচ্ছে এই ম্যাচিংয়ে নাম না থাকলে যে সমস্যাটা হবে। অর্থাৎ এর এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন পড়ল যে এ কোত্থেকে এলো।
কোশ্চেন মার্ক তৈরি হলো, সন্দেহ তৈরি হলো। তাহলে এটা হয়ে গেল। এরপরে আমরা 3 নম্বর প্রশ্ন আসলো, ম্যাচিংয়ে নাম না থাকলে কি করব? খুব গুরুত্বপূর্ণ। এবার ম্যাচিং করে আপনাকে খুঁজে পাওয়া যায়, কি করা হবে? তখন আপনার কি করণীয়? আবার গোদা বাংলায় যদি বলতে হয়, তাহলে এবার আপনার নামের পাশে তো কোশ্চেন মার্ক পড়ে গেছে, সুতরাং এই কোশ্চেন মার্ককে আপনাকে তুলতে হবে, অর্থাৎ আপনাকে প্রমাণ করতে হবে। কারণ আপনার বাবাও নেই ভোটার লিস্টে, আপনার দাদুও নেই ভোটার লিস্টে, তাহলে আপনি এলেন কোত্থেকে? এই আপনি কোত্থেকে এলেন সেটা আপনাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ আপনি যে এই ভারতবর্ষের, আমরা বেশ কিছু প্রশ্ন এর আগের ভিডিওগুলোতে এসেছিল যে আমার ডকুমেন্ট হারিয়ে গেছে, আমার এই হারিয়ে গেছে, আমার যাই হারিয়ে যাক, আপনার বাবা বা দাদু, আপনার ডকুমেন্ট তো বেরোলে, ইলেকশন কমিশনের কার্ড যদি আপনি হারিয়ে গিয়ে থাকেন তাহলে ইলেকশন কমিশনের কাছে আপনার নাম আছে, কোনো অসুবিধা নেই। আর আপনার বাবা বা দাদুর নামও 2002-এর ভোটার লিস্টে আছে। ম্যাপিং যদি হয়ে যায়, ম্যাচিং যদি বেরিয়ে যায়, নো ইস্যু। আপনার কাগজ হারিয়ে যাক, যাই হয়ে যাক, আপনাকে কেউ আটকাতে পারবে না এই নতুন ইলেকটোরাল রোল, যে ফ্রেশ ইলেকটোরাল রোল তৈরি হবে, তাতে নাম থাকা থেকে আটকাতে। কিন্তু যদি না থাকে, তাহলে পরে আপনাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ, আমি ভারতবর্ষে জন্মেছিলাম, বা আমার বাবা মা ভারতবর্ষেই ছিল, বা আমাদের এই সম্পত্তি আছে। অর্থাৎ যে যে ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টগুলোর মাধ্যম দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ, আমি ভারতেরই নাগরিক। এখনকার যে কাগজ, সেই কাগজের বেসিসে কিন্তু ম্যাপিং অ্যান্ড ম্যাচিং না হলে শুধুমাত্র সেই কাগজের বেসিসে কিন্তু প্রমাণ করা যাবে না। এটা এরকমই কিন্তু শোনা যাচ্ছে। অর্থাৎ শুধুমাত্র এখনকার আমি কাগজ দেখিয়ে দেবো, কাগজ বলতে প্যান কার্ড, ভোটার কার্ড বা আধার কার্ড, এগুলোর মাধ্যম দিয়ে কিন্তু প্রমাণ করা যাবে না। প্রমাণ করতে হবে যাদের ম্যাচিং হলো না তাদেরকে, যে তারা সত্যি সত্যি ভারতেরই নাগরিক। কাগজ বানিয়ে ফেলেছি বলেই আমি নাগরিক হয়ে গেছি, এই ব্যাপারটা কিন্তু নয়। যেহেতু লাস্ট 23 বছর ধরে এটা হয়নি না, এটা যদি প্রতি 5 বছর বা 10 বছর অন্তর অন্তর হতো, তাহলে কিন্তু সবাই অ্যাওয়্যার থাকতো যে শুধু কাগজ বানালেই হবে না। কাগজ বানানোর নাম করে হাজার হাজার টাকা লোকে খরচা করে ফেলেছে, কিন্তু কাগজ নয়। আপনাকে 2002-এ আপনার নাম থাকতে হবে, বা আপনার বাবার বা দাদুর নামকে আপনাকে থাকতে হবে। যদি থাকে আপনি সেফ, কিন্তু যদি না থাকে তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ভারতেরই নাগরিক। এবারে 4 নম্বর প্রশ্ন, এবারে নাম তুলতে হলে কার কি ডকুমেন্ট লাগবে? ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ে যদি নাম হয়ে গিয়েছে তাহলে তো কোনো প্রবলেম নেই, কিন্তু ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ে যদি নাম না হয়ে গিয়ে থাকে, বা যদি হয়েও থাকে, তাহলে পরেও কার কি ডকুমেন্ট লাগবে সেটা আমরা এবার দেখে নিচ্ছি। দেখুন, এখানে বেসিক্যালি 3টে ভাগ আছে। একটা ভাগ হচ্ছে এই 1/7/1987 আগে যারা জন্মেছিলেন, অর্থাৎ বড় বড় করে লিখে দিচ্ছি, 1/7/1987, এর আগে যারা জন্মেছিলেন তাদের জন্য কি লাগবে সেটা বলে দেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে এই 1/7/1987 থেকে 2/12/2004, ডেটটা মনে রাখুন, 2/12/2004। এই 1/7/87 থেকে 2/12/2004-এর মধ্যে যারা জন্মেছেন তাদের জন্য ডকুমেন্ট কি লাগবে তার লিস্টটা আলাদা। আর আরেকটা হচ্ছে যে 2/12/2002-এর পরে, অর্থাৎ যার জন্ম গ্রেটার দ্যান 2/12/2004, 2/12/2004-এর পরে যারা জন্মেছেন, 3 জনের ক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট কি লাগবে তার রুল আলাদা। যারা 1/7/1987 আগে জন্মেছেন তাদের ক্ষেত্রে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে, আর
যদি তাদের নাম 2002-এর ভোটার লিস্টে থেকে থাকে তাহলে আলাদা করে কোনো ডকুমেন্ট দিতে হবে না। কিন্তু যদি 2002-এর ভোটার লিস্টে না থাকে তাহলে এনুমারেশন ফর্মের সঙ্গে নিজের যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে। কোন ডকুমেন্টগুলো সেটা আমি এর পরের স্লাইডে বলে দিচ্ছি। সেই ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা, সবগুলো নয় কিন্তু, যে 12টা ডকুমেন্টের নাম দেওয়া আছে 12টাই লাগবে, 12টা লাগবে না, কিন্তু যে কোনো একটা। আমি ওই 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 এরপরের স্লাইডটায় আসছি, এটাকে আগে বলে দিই। তাহলে 1/7/1987 আগে যদি জন্মে থাকেন তাহলে পরে নিজের অর্থাৎ সেলফের শুধুমাত্র নিজের একটা ডকুমেন্ট দিতে হবে, ওই 11টা বা 12টা ডকুমেন্টের মধ্যে থেকে একটা। যদি আপনার জন্ম ওই 1/7/1987 পরে হয় কিন্তু 2/12/2004 আগে হয় তাহলে আপনাকে নিজের জন্য একটা দিতে হবে আর আপনার বাবা অথবা মার জন্য একটা ডকুমেন্ট দিতে হবে। ডকুমেন্ট কিন্তু ওই 11টাই বা 12টাই, অর্থাৎ ওর মধ্যে থেকে একটা নিজের জন্য ডকুমেন্ট দিতে হবে আর একটা বাবা অথবা মা, অর্থাৎ ফাদার অর মাদার। আর যদি আপনার জন্ম 2/12/2004 পরে হয়ে থাকে তাহলে পরে আপনাকে নিজের জন্য একটা ডকুমেন্ট দিতে হবে, বাবার একটা ডকুমেন্ট দিতে হবে এবং মায়েরও একটা ডকুমেন্ট দিতে হবে। অর্থাৎ এখানে 3 জনের ডকুমেন্ট লাগবে। ডকুমেন্ট ওই 11টার মধ্যে থেকে বা 12টার মধ্যে থেকে যে কোনো একটা। তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এবারে আমরা আসছি কি কি ডকুমেন্ট লাগবে। এই দেখুন ডকুমেন্ট কি কি দিয়েছে, ডকুমেন্টের এখানে লিস্ট দেওয়া আছে। এই 12টা ডকুমেন্টের মধ্যে 12 নম্বর যেটা অর্থাৎ আধার, সেটা আপনি দিতে পারেন কিন্তু সেটা শুধু পরিচয়পত্র হিসেবে গণ্য হবে। আমি ব্যাপারটা আরও ভালো করে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। আগে ডকুমেন্টগুলো বলে দিই। প্রথম কথা হচ্ছে আপনি যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হন তাহলে তার যে ডকুমেন্ট সেটা পেনশনের কাগজপত্র ইত্যাদি যে কোনো একটা কিছু হলেই হবে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 1/7/1987, এই ডেটটা মনে রাখুন। 1/7/1987 আগে যদি আপনার কাছে কোনো মানে গভর্নমেন্ট, লোকাল অথরিটি, ব্যাংক, পোস্ট অফিস, LIC, PSUর কোনো যদি ডকুমেন্ট থাকে তাহলেও চলবে। 1/7/1987 আগের হতে হবে এটা। বার্থ সার্টিফিকেট যদি থাকে চলবে। পাসপোর্ট 4 নম্বর, তাহলে 2, 3, 4 হলো পাসপোর্ট চলবে। ম্যাট্রিকুলেশন বা তারপরে যদি কোনো এডুকেশনাল সার্টিফিকেট থাকে সেটা দিতে পারবেন। তারপরে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, ফরেস্ট রাইট সার্টিফিকেট অর্থাৎ বন অধিকার যে সার্টিফিকেট সেটা। আপনার যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে সেটা দিতে পারবেন। ন্যাশনাল রেজিস্ট্রি যদি NRC আপনার রাজ্যে হয়ে থাকে তার ডকুমেন্ট দিতে পারবেন। ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই লোকাল অথরিটিজ তাহলে দিতে হবে। যদি কোনো আপনার নামে ল্যান্ড বা হাউস অ্যালটমেন্ট হয়ে থাকে সরকারের দ্বারা তাহলে সেটা হলে হবে। আর লাস্ট হচ্ছে 12 নম্বর আধার। এই আধার নিয়ে প্রচুর কনফিউশন রয়েছে, আমি ব্যাপারটা খুব পরিষ্কার করে বলে দিই। সেটা হচ্ছে যে আধার কিন্তু নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য হবে না, কিন্তু সেটা পরিচয় হিসেবে গণ্য হবে। আপনি আপনার আইডেন্টিটিকে প্রুফ করতে পারবেন, যেটাও অনেক সময় করার প্রয়োজন হলো। হয়তো দেখা গেল একই নামে 2 জন চলে এসছে, তাহলে কে আসল? তখন তার প্রমাণের জন্য আধারের প্রয়োজন পড়তে পারে। কিন্তু আধার এর মাধ্যম দিয়ে আপনি এটা এস্টাবলিশ করতে পারবেন না যে আপনি ভারতের নাগরিক। আধার অ্যাকসেপ্টেড হবে সেই সময় যখন আপনার পরিচয়টা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে, তখন আধারের মাধ্যমে আপনি আপনার পরিচয়কে নিয়ে আসতে পারবেন, পরিচয়কে কনফার্ম করতে পারবেন, কিন্তু আধারের মাধ্যমে নাগরিকত্ব প্রমাণ করা যাবে না। এই বিষয়ে ইলেকশন কমিশনের একটা লেটার আছে, লেটার নাম্বার এই 23/2025 ERS ভলিউম 2, এটা 9/9/2025 ইলেকশন কমিশন এই নোটিশটা ইস্যু করেছিল। এইটার বেসিসে এটা যদি আপনারা চান আপনি ডিটেলে এই ইলেকশন কমিশনের ওয়েবসাইটে এটা রয়েছে, এটা আপনারা পড়ে দেখে নিতে পারেন। তাহলে এই হলো গিয়ে ডকুমেন্টের লিস্ট। এরপরে আমরা আসছি 5 নম্বর প্রশ্নে, যে কি পদ্ধতিতে SIR হবে এবং তাতে আমাদের ভোটারদের কি করতে হবে। খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এবং এইখানে আপনি দেখুন, প্রথমে আপনাকে বলে দিই যে ইলেকশন কমিশন এই যে একটা
কবে কি হবে সেটা আগে বলে দিয়েছে। প্রথমেই বলেছে যে 28শে অক্টোবর আপনারা জানেন ইলেকশন কমিশনের অ্যানাউন্স হয়েছে, 28শে অক্টোবর থেকে এসআইআর। এই 28শে অক্টোবর থেকে 3 নভেম্বর অবধি প্রিন্টিং অ্যান্ড ট্রেনিংয়ের কাজ চলবে ফর বিএলও অ্যান্ড আদার্স অ্যান্ড অফিসার্সদের। এই 3 নভেম্বর অবধি এটা হয়ে গেল। এবার 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর অর্থাৎ 1 মাস ধরে এই বিএলওরা আপনাদের প্রত্যেক ভোটারের বাড়ি যাবেন এবং সেখানে গিয়ে এনুমারেশন ফর্ম দেবেন। এনুমারেশন ফর্ম আমরা পরের স্লাইডে আনছি। এই এনুমারেশন ফর্ম দেবেন, সেই এনুমারেশন ফর্ম ফিল আপ করে বিএলওদের জমা করতে হবে এবং তার সঙ্গে রিকোয়ার্ড যে কাগজপত্র সেটা দিতে হবে। এই প্রসেসটা চলবে 1 মাস ধরে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর অবধি। এরপরে 9 ডিসেম্বর ড্রাফট ইলেকটোরাল রোল পাবলিশ করা হবে। 9 ডিসেম্বর ড্রাফট ইলেকটোরাল রোল পাবলিশ হওয়ার পরে আপনার যদি কোনো অবজেকশন থাকে, যদি কোনো ধরুন আপনার নাম বাদ পড়ে গেছে এই ড্রাফট ইলেকটোরাল রোলে, তাহলে আপনি ক্লেম করতে পারবেন যে আমার নাম বাদ পড়ার কথা নয় কিন্তু বাদ পড়েছে। বা আপনি অবজেকশন করতে পারবেন কারো নাম এরকম ঢুকেছে কিন্তু যাকে আপনি মনে করছেন বা কোনো কেউ মনে করছে যে তার নাম থাকা উচিত নয়, তাহলে সে অবজেকশন দিতে পারবে। অর্থাৎ এই ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ড এটা হচ্ছে 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি, অর্থাৎ 1 মাস ধরে আপনারা এই ক্লেম অ্যান্ড অবজেকশনের প্রসেস চলবে। অর্থাৎ নাম বাদ পড়ে গেছে মানে ফাইনালি বাদ পড়ে গেল না, আপনি ক্লেম করে সেখানে নাম তুলতে পারেন, আপনি প্রপার ডকুমেন্ট সাবমিট করে নাম তুলতে পারেন। এরপরে হচ্ছে নোটিশ ফেজ, হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন। অর্থাৎ এই যে আপনি ক্লেম করলেন, ক্লেম করার পরে এবার ইলেকশন কমিশন আপনাকে ডেকে পাঠাবে, ডেকে পাঠিয়ে বলবে যে হ্যাঁ বলুন আপনি কি বলতে চাইছেন, কেন আপনি অবজেকশন জানিয়েছেন বা ক্লেম করছেন। তখন আপনি আপনার রিকোয়ার্ড ডকুমেন্ট সাবমিট করবেন, যেটা চলবে 9 জানুয়ারি থেকে 31শে জানুয়ারি অবধি। প্রায় মোটামুটিভাবে 20 দিন মতন, 20-21 দিন 22 দিন মতন ইলেকশন কমিশন সময় দেবে। আপনাদের ডাকবে, ডেকে আপনাদের কাছ থেকে প্রপার ডকুমেন্টেশন নেবে। যদি আপনারা ডকুমেন্ট সাবমিট করে দিতে পারেন তাহলে আপনাদের নাম আবার উঠে যাবে। করে 7 ফেব্রুয়ারি অর্থাৎ 7ই ফেব্রুয়ারি ফাইনাল ইলেকটোরাল রোল পাবলিশ হবে। এই ফাইনাল ইলেকটোরাল রোল যেটা 2026-এর 7ই ফেব্রুয়ারি পাবলিশ হবে, সেটাই এবার থেকে বেস ইলেকটোরাল রোল ধরা হবে। অর্থাৎ এই ইলেকটোরাল রোলের ওপরই বেস করে সামনের এর পরের যে এসআইআর সেটা কিন্তু হবে, যেটা এর আগে 2002-এর ইলেকটোরাল রোলের ওপরে হয়েছিল, সেইটাই হয়ে যাবে তখন এই 7ই ফেব্রুয়ারি 2026-এ। তাহলে এই হচ্ছে প্রসেস। এবারে আসে আমি ফর্মের ব্যাপারে। ফর্মটা অনেকটা চেঞ্জ হয়েছে। আগে যে বিহারের ইলেকশনের যে ফর্ম ছিল সেরকম ফর্ম কিন্তু নেই, ফর্ম চেঞ্জ হয়েছে। এই ফর্ম সংক্রান্ত এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে, ফর্মে কি আছে, কি দিতে হবে, কি দেওয়া উচিত নয়, এবং এটা খুব ইম্পর্টেন্ট যে ফর্ম ফিল আপের সময় আপনার কি ঠিক দেওয়া উচিত এবং কোন জিনিসটা আপনার দেওয়া উচিত নয়, সেই পুরো ডিটেলটা নিয়ে আমরা পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আসবো। আর আমি বারবারই বলছি, এই ভিডিও এবং এই সংক্রান্ত ভিডিওগুলো যে আপনারা কমেন্ট করবেন, যে কোশ্চেন করবেন, তার উত্তর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আপডেট করে যাব। পর ভিডিও আসবে, তাই একদম নিশ্চিন্ত থাকুন, একটুও প্যানিক করার দরকার নেই। এসআইআর সুষ্ঠুভাবে আপনারও হয়ে যাবে, কোনো আপনাদের প্রবলেম হবে না। যে কোনো ইস্যুর জন্য আপনারা আমাকে কমেন্টে কোশ্চেন করে জিজ্ঞেস করতে পারেন। আমি প্রত্যেকটা কোশ্চেনের যেগুলো রেলিভেন্ট কোশ্চেন, যেগুলো ঠিকঠাক কোশ্চেন, আমি তার উত্তর দেব, এই ভিডিওর মাধ্যমেই দেব। কাজেই আর কি বলবো, এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কী করছেন? প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে রাখুন। আর এসআইআরের যাবতীয় আপডেটের জন্য আপনাদের কোথাও ছোটাছুটি করতে হবে না, এই চ্যানেলের সমস্ত আপডেট আপনারা সময়ে সময়ে পেয়ে যাবেন, সারা মাস ধরে পেয়ে যাবেন। একদম ফেব্রুয়ারি অবধি যা যা আপডেটের রিকোয়ারমেন্ট থাকবে আমি সমস্ত আপডেট এখানে দেব আপনার। কারণ আমি না দুম করে ওই একটা ভিডিও বানিয়ে ফেললাম, কিছু ভিউ আসবে বলে ওই রকম ব্যাপারটা আমি করি না। প্রপার যখন যে সময়ে যেটা আনা দরকার সেই ভিডিও অবশ্যই আসবে। শুধু বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাতে নোটিফিকেশনটা পাবেন। নোটিফিকেশন পেলেই আপনি দেখে নিতে পারবেন যে এসআইআরের এবার আমাদের কি করতে হবে। তাহলে এই প্রতিশ্রুতির সঙ্গে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।
ভালো থাকবেন সবাই, বাই।